অনেক সময় আগে ভারতের এক সুন্দর এবং শান্ত গ্রাম সূর্যপুরে এক সাধারণ কুমোর পরিবার বাস করত। এই গ্রাম মাটির সুবাসে ভরা ছিল। চারিদিকে ক্ষেত, খামার, কাঁচা রাস্তা, পুকুর এবং মাটির তৈরি ছোট ছোট ঘর। গ্রামের লোকেরা সরলতা এবং পরিশ্রমে নিজেদের জীবন কাটাত। সেই গ্রামেই একটি শিশুর জন্ম হল, চমেলি। তার মা বাবা সাধারণ কুমোর ছিলেন, কিন্তু তাদের হাতে এমন জাদু ছিল যে তারা মাটিকেও জীবন দিয়ে দিত। তাদের তৈরি ঘোড়া, দীপক এবং মূর্তিগুলো এত সুন্দর হতো যে দূর দূরের গ্রাম থেকে লোকেরা সেগুলো কিনতে আসত। চমেলি শৈশব থেকেই মাটির খেলায় মগ্ন হয়ে যেত। যখন তার বয়সের বাচ্চারা পুতুল নিয়ে খেলত, সে মাটিতে হাত ডুবিয়ে ছোট ছোট মূর্তি বানাত। শুরুতে তো এটা খেলা মনে হতো, কিন্তু ধীরে ধীরে তার হাত এমন সাদা হলো যে তার তৈরি মূর্তিগুলো গ্রামের বড় বড় শিল্পীদের থেকেও সুন্দর হয়ে উঠল। গ্রামের লোকেরা বলতো, এই মেয়ে তো মাটির সঙ্গে কথা বলে, তার হাতে দেবীর আশীর্বাদ আছে। চমেলির মা বাবাও তার উপর গর্ব করতেন। তারা প্রায়ই বলতেন, আমরা মাটিকে আকার দেওয়া শিখিয়েছি, কিন্তু এই মেয়ে মাটিকে আত্মা দিয়ে দিয়েছে। দিন কাটতে লাগল এবং চমেলির কলা পুরো এলাকায় বিখ্যাত হয়ে গেল। প্রতি উৎসবে গ্রামের লোকেরা তার কাছ থেকে মূর্তি বানাত। মন্দিরে সাজানো দেবী দেবতাদের মূর্তিও সেই বানাত। লোকেরা শুধু তার কলা নয়, তার সাদা স্বভাব এবং নম্রতারও প্রশংসা করত। কিন্তু ভাগ্য সবসময় মেহেরবান থাকে না। এক ভয়ঙ্কর বর্ষায় রোগ ছড়িয়ে পড়ল এবং কয়েকদিনের মধ্যেই চমেলির মা বাবা দুজনেই এই সংসার থেকে চলে গেলেন। সেই দিন গ্রামের আকাশও যেন কেঁদে উঠল। মাটির ছোট ঘরে চমেলি একা রয়ে গেল। তার সহায়, তার সংসার সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল। অনেকদিন ধরে সে ভেঙে পড়েছিল। সে নিজের তৈরি দীপকগুলো দেখে কাঁদত। তাকে মনে হতো যেন এখন তার হাত থেকে মাটিও কিছু বানতে চাইবে না। কিন্তু ধীরে ধীরে সে নিজের অশ্রু মুছে ফেলল এবং নিজের মা বাবার কথা স্মরণ করল। মাটি যতই ভিজে যাক, যদি ধৈর্য এবং প্রেম দিয়ে তাকে গড়া হয়, তাহলে সে আবার আকার নেয়। এই বিশ্বাসের সহায়ে চমেলি নিজের জীবনের নতুন শুরু করল। এখন সে একা ছিল, কিন্তু তার কলাই তার পরিবার ছিল। সে আরও সুন্দর মূর্তি বানাতে লাগল। প্রতি মূর্তিতে এখন শুধু সৌন্দর্য নয়, মা বাবার স্মৃতি এবং তাদের আত্মাও বাস করত। সময় কাটতে লাগল। এর মধ্যে রাজ্যে প্রতি বছরের মতো এবারও বসন্ত মহোৎসব মেলা আয়োজিত হতে চলেছিল। এই মেলা খুব বড় হতো। দূর দূর থেকে ব্যবসায়ী, শিল্পী এবং সাধক নিজেদের কলা এবং জিনিস নিয়ে আসত। বলা হতো যে যদি কারো কলা এই মেলায় পছন্দ হয়ে যায়, তাহলে সে সোজা রাজমহলে পৌঁছতে পারে। চমেলির মনেও এক আশা জাগল। সে স্থির করল যে সে নিজের সবচেয়ে সুন্দর মূর্তি এবং মাটির দিয়ে নিয়ে মেলায় যাবে। সে রাত দিন পরিশ্রম করে এত সুন্দর শিল্প তৈরি করল যে দেখলে লোকে অবাক হয়ে যায়। মেলার দিন এলো। চারদিকে রঙিন দোকানের শাড়ি ছিল। ঢোল নগাড়ার আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। বাচ্চারা ঝুলছে ঝুলছিল এবং চারদিকে আনন্দের পরিবেশ ছিল। চমেলিও এক সাদা দোকান লাগালো। তার দোকানে মাটির মূর্তি, দিয়ে, ঘোড়া এবং দেবী দেবতাদের সুন্দর প্রতিমা সাজানো ছিল। ওদিকে সেই রাজ্যের রাজার ছেলে যুবরাজ আদিত্য সিংহ নিজের বন্ধুদের সঙ্গে সেই মেলায় এলো। কিন্তু সে কোনো রাজকীয় জুলুসে নয়, না শাহী পোশাকে। সে সাধারণ পোশাক পরে এবং সাধারণ লোকের মতো ভিড়ে মিশে গেল। আদিত্যকে সবসময় রাজমহলের চাকচিক্য এবং ঐশ্বর্যের চেয়ে জনতার মাঝে থাকা, তাদের জীবন বোঝা এবং সাধারণ লোকের মতো জীবনযাপন করা ভালো লাগত। মহলের বন্ধ দরজার ভিতরে থেকে সে কখনো সত্যিকারের জীবন দেখতে পেত না। তাই সে প্রতি বছর ছদ্মবেশে মেলায় ঘুরতে আসত। কাউকে নিজের আসল পরিচয় না বলে সে বন্ধুদের সঙ্গে কখনো মিষ্টি খেত, কখনো ঝুলছে ঝুলত, কখনো দোকানে থেমে ছোট ছোট জিনিস কিনত। কিন্তু তখনই তার চোখ এক ছোট দোকানে পড়ল। সেখানে সাজানো মাটির মূর্তিগুলো কিছু আলাদাই চমকাচ্ছিল। সেই দোকান ছিল চমেলির। আদিত্য কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। সে আশ্চর্য হয়ে মূর্তিগুলো দেখতে লাগল। তাতে কোনো সাধারণত্ব ছিল না, তাতে যেন জীবন বাস করত। দেবীর চোখে করুণা ছিল, মাটির দীপকে আলো ছিল এবং প্রতি ঘোড়ায় যেন কারোর আত্মা ঝলকাচ্ছিল। আদিত্য জিজ্ঞাসা করল, এগুলো তুমি বানিয়েছ? চমেলি মুচকি হেসে বলল, হ্যাঁ, সব আমিই বানিয়েছি। মাটিতে জান ফুটিয়ে তোলাই আমার কাজ। আমিই বানিয়েছি। তোমার হাতে তো জাদু আছে। আদিত্য মুচকি হেসে বলল,
এই মূর্তিটা আমাকে কিনতে হবে। চমেলি হেসে বলল, রাজকুমারজি, আমার তৈরি ঘোড়া এবং মূর্তি তো গ্রামের লোকদের জন্য। আদিত্য চমকে উঠল, তুমি কি করে জানলাম যে আমি রাজকুমার? চমেলি দুষ্টু চোখে তাকে দেখে বলল, যেভাবে আপনি হাঁটেন এবং যে আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন তেমনটা গ্রামে কেউ করে না। আদিত্য হেসে উঠল। সে সেই মূর্তি কিনল এবং চমেলির সঙ্গে আবার আসার প্রতিশ্রুতি দিল। চমেলি ভাবল, এটা মজা, কিন্তু আদিত্যের হৃদয় সেই সরলতা এবং কলায় হারিয়ে গেল। পরের কয়েকদিনে আদিত্য বারবার গ্রামে আসতে লাগল। সে চমেলির দোকানে থামত, তার সঙ্গে কথা বলত এবং তার কলার প্রশংসা করত। চমেলিকে প্রথমে এইসব কিছু অদ্ভুত লাগল, কিন্তু ধীরে ধীরে তাকে আদিত্যের সরলতা এবং তার কথায় লোকানো প্রেম দেখতে লাগল। একদিন যখন চমেলি নদীর ধারে মাটি নিচ্ছিল, তখন আদিত্য সেখানে পৌঁছে গেল। সে জিজ্ঞাসা করল, তুমি এখানে একা? মাটি আমার বন্ধু, চমেলি উত্তর দিল। চমেলি হেসে বলল, এ আমাকে কখনো একা ছাড়ে না এবং এটাই আমার সবচেয়ে ভালো বন্ধু। আদিত্য মজায় কিছু বলল, কিন্তু তার চোখে এক গভীর প্রশ্ন ছিল। চমেলি তার দিকে তাকালো এবং তার হৃদয় জোরে ধুকপুক করতে লাগল। সে বুঝে গেল যে এটা শুধু মজা নয়, সে এক সাধারণ কুমোরিন ছিল এবং সে রাজকুমার। তাদের মধ্যে দূরত্ব আকাশ এবং পৃথিবী পরিমাণ ছিল। সে বলল, চমেলি, আমার তোমার কাছে কিছু বলার আছে। চমেলি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার রাজকুমার? আমি তোমাকে ভালোবাসি। আদিত্য কোনো দ্বিধা ছাড়াই বলল, আমি জানি আমাদের মধ্যে এক বড় দেয়াল আছে, কিন্তু আমি সেই দেওয়াল ভাঙতে চাই। চমেলির চোখ ভরে এলো। এটা সম্ভব নয় আদিত্য, তুমি এক রাজকুমার এবং আমি তো শুধু এক কুমোরিন। তোমার রাজ্য, তোমার লোকেরা, তোমার মা কেউই আমাকে গ্রহণ করবে না। আমি সবাইকে মানিয়ে নেব। আদিত্য দৃঢ়তার সঙ্গে বলল, আমার কাছে তুমি শুধু এক কুমোরিন ন, আমার হৃদয়ের রানী। চমেলির হৃদয় চাইছিল যে সে আদিত্যের গলা জড়িয়ে ধরে, কিন্তু ভয় তাকে থামিয়ে দিল। সে বলল, আমাকে কিছু সময় দাও। আদিত্য, এটা এত সহজ সিদ্ধান্ত নয়। আদিত্য চমেলিকে সময় দিল, কিন্তু তাদের প্রতি সাক্ষাতের সঙ্গে তাদের প্রেম আরও গভীর হতে লাগল। এই কথা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের লোকদের এক কুমোরিন এবং রাজকুমারের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা পছন্দ হল না। ওদিকে মহলে রানীমাকেও এর খবর পৌঁছেছিল। তিনি আদিত্যকে নিজের কাছে ডেকে কঠোর স্বরে বললেন, তুমি এক রাজকুমার, তোমার বিবাহ কোনো রাজকন্যার সঙ্গেই হবে। এই কুমোরিনের স্বপ্ন ভুলে যাও। মা, আমি চমেলিকে ভালোবাসি। আদিত্য বলল, সে আমার হৃদয়ের রানী। রানী ক্রুদ্ধ হয়ে গেলেন, যদি তুমি না মানো তাহলে আমি তাকে গ্রাম থেকে বের করে দেব। আদিত্যের হৃদয় ভেঙে গেল, কিন্তু সে সাহস হারাল না। সে তৎক্ষণাৎ চমেলির কাছে গিয়ে তাকে সব কথা বলল। চমেলি গভীর শ্বাস নিয়ে বলল, আদিত্য, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার এবং তোমার পরিবারের মাঝে আসতে চাই না। না চমেলি, আদিত্য বলল, আমরা একসঙ্গে মিলে প্রতি কঠিনের মোকাবিলা করব। চমেলি এবং আদিত্যের প্রেম এখন এক ঝড়ের মতো ছিল, যা না থামতে পারত না লুকোতে পারত। কিন্তু এই প্রেমের পথে এখন কাঁটা বিঁধতে লাগল। গ্রামে গুজব দ্রুত ছড়াতে লাগল। কিছু লোক চমেলিকে তিরস্কার করে বলতো, তুই কি ভেবেছিস কুমোরিন যে রাজকুমার তোকে বিয়ে করবে? অন্যদিকে মহলে রানী নিজের উপদেষ্টাদের সঙ্গে মিলে এক পরিকল্পনা বানাতে শুরু করলেন। তারা যে কোনো মূল্যে আদিত্যকে চমেলি থেকে দূর করতে চাইত। এর জন্য রানী নিজের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা মহেশ্বরকে ডাকলেন। মহেশ্বর এক নিষ্ঠুর এবং চতুর ব্যক্তি ছিল, যে রানীর প্রতি আদেশ অন্ধের মতো মানত। রানী তাকে বললেন, মহেশ্বর, এই কুমোরিনের গ্রামে থাকা এখন সহ্য করা যাবে না, তাকে এখান থেকে দূর করো। কিন্তু এমন হওয়া উচিত যে আদিত্যের একটুও সন্দেহ না হয়। মহেশ্বর মাথা নোয়ালো এবং বলল, যেমন আপনার আদেশ রানীমা। আমি এমন কিছু করব যে সে নিজেই গ্রাম ছেড়ে চলে যাবে। ওদিকে আদিত্য এবং চমেলি লুকিয়ে লুকিয়ে দেখা করতে লাগল। তারা নদীর ধারে এক পুরনো বটগাছের নিচে মিলত, যেখানে কেউ আসত না। এক সন্ধ্যায় যখন আকাশ তারায় ভরা ছিল, চমেলি আদিত্যকে বলল, আমার ভয় লাগে আদিত্য, যদি তোমার পরিবার আমাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি কি করব? আদিত্য তার হাত ধরে বলল, চমেলি, আমি তোমাকে কিছু হতে দেব না। যদি দরকার পড়ে
তাহলে আমি নিজের রাজপাটও ছেড়ে দেব। চমেলির চোখ নোনা হয়ে গেল। তুমি এমন কি করে বলতে পারো? তোমার রাজপাট তোমার দায়িত্ব। আমি চাই না যে আমার কারণে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়। আমার কাছে তুমিই আমার দুনিয়া। আদিত্য বলল, রাজপাট তো আসে যায়, কিন্তু তোমার মতো প্রেম আমাকে আর কখনো মিলবে না। মহেশ্বর নিজের পরিকল্পনায় কাজ শুরু করল। সে গ্রামের কিছু লোককে টাকা দিয়ে এই গুজব ছড়ালো যে চমেলি জাদুটোনা করে রাজকুমারকে নিজের বশে করেছে। গ্রামের লোকদের মধ্যে ভয় এবং রাগ ছড়িয়ে পড়ল। এক রাতে কিছু লোক চমেলির ঘরের বাইরে জড়ো হয়ে চিৎকার করতে লাগল, জাদুকরণী, গ্রাম ছাড়ো। চমেলি ভয় পেয়ে গেল, কিন্তু সে সাহস হারাল না। সে দরজা খুলে বলল, আমি কোনো জাদু করিনি, আমি শুধু নিজের কাজ নিয়ে মন দিই। কিন্তু ভিড় মানল না। তখনই আদিত্যের খবর পেল। সে তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছল। ভিড় দেখে সে রাগে বলল, যে কেউ চমেলুকে ক্ষতি করবে তাকে আমার থেকে খারাপ পরিণতি ভোগ করতে হবে। তার কণ্ঠে এত শক্তি ছিল যে ভিড় ভয়ে ছড়িয়ে পড়ল। চমেলি আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এসব আমার কারণে হচ্ছে। হয়তো আমার সত্যি এই গ্রাম ছেড়ে দেওয়া উচিত। না, আদিত্য দৃঢ়তার সঙ্গে বলল, আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। আমি তোমাকে একা ছাড়ব না। পরের দিন আদিত্য নিজের মায়ের সঙ্গে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নিল। সে মহলে পৌঁছে রানীর সামনে দাঁড়াল। মা, আমি চমেলির সঙ্গে বিয়ে করব। যদি আপনি আমাকে থামান তাহলে আমি রাজপাট ছেড়ে তার সঙ্গে চলে যাব। রানী অবাক হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি যে তার ছেলে এত বিদ্রোহী হয়ে উঠবে, কিন্তু তার রাগ এখনও শান্ত হয়নি। তিনি বললেন, ঠিক আছে আদিত্য, যদি তুমি এত জেদি হো তাহলে এক শর্ত আছে। চমেলিকে প্রমাণ করতে হবে যে সে এক রাজকন্যার যোগ্য। আমি তাকে এক অসম্ভব কাজ দেব। যদি সে তা পূর্ণ করে তাহলে আমি তোমাদের বিয়ে মেনে নেব। আদিত্যের কাছে এই শর্ত বিপজ্জনক লাগল, কিন্তু তার চমেলির উপর পূর্ণ বিশ্বাস ছিল। সে গিয়ে চমেলিকে সব কথা বলল। চমেলি গভীর শ্বাস নিয়ে বলল, আমি প্রস্তুত আছি। আদিত্য, যাই হোক, আমি তোমার প্রেমের জন্য প্রতি চ্যালেঞ্জ গ্রহণ করব। রানী চমেলিকে ডেকে বললেন, তুমি এমন এক ঘোড়া বানাতে হবে যা না কখনো ভাঙবে, না তার জল শুকাবে, এবং যা আমার মহলের শোভা বাড়াবে। তোমার কাছে শুধু 7 দিন আছে। চমেলির কাছে এই কাজ অসম্ভব ছিল। মাটির ঘোড়া তো শুকাতে শুকাতে ফেটেই যায় এবং জলও তাড়াতাড়ি চুইয়ে যায়। কিন্তু চমেলি হার মানল না। সে নিজের ছোট ঘরে দিনরাত কাজ করতে শুরু করল। আদিত্য প্রতিদিন এসে তার সাহস বাড়াত, তাকে উৎসাহ দিত এবং বলতো, তুমি পারবে। কিন্তু মহেশ্বরের চোখ এখনও চমেলির ওপর স্থির ছিল। সে ভাবল, এটাই সবচেয়ে সঠিক সুযোগ চমেলিকে চিরকালের জন্য শেষ করার। সে এক নতুন ষড়যন্ত্র রচল, যার খবর না চমেলিকে ছিল না আদিত্যকে। চমেলি রানী মায়ের চ্যালেঞ্জ গ্রহণ তো করল, কিন্তু তার মনের গভীরে এই কথা স্পষ্ট ছিল যে এই পথ কাঁটায় ভরা হবে। এমন এক ঘোড়া বানাতে হবে যা না কখনো ভাঙবে, না তার জল শুকাবে, এবং সঙ্গে মহলের শোভা বাড়াবে। এটা কোনো সাধারণ কুমোরিনের ক্ষমতার বাইরে ছিল। এটা তার দক্ষতা, সাহস এবং অস্তিত্বের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। সে নিজের ছোট ঘরের এক কোণকে কর্মশালায় পরিণত করল। মাটি, জল এবং চাকের সঙ্গে সে নিজের দিন রাত এক করে দিল। প্রতি সকালে নতুন আশা নিয়ে সে ঘোড়া গড়তে বসত এবং প্রতি রাতে কোনো না কোনো ত্রুটির সঙ্গে তাকে ভেঙে আবার শুরু করত। কখনো মাটি ঠিকমতো বসত না, কখনো আকার বিকৃত হয়ে যেত, তাহলে কখনো ঘোড়া শুকানোর আগেই ফেটে যেত। এই কঠিন মুহূর্তে আদিত্য তার সবচেয়ে বড় সহায় হয়ে উঠল। সে প্রতিদিন তার সঙ্গে দেখা করতে আসত, তার পাশে বসে তাকে সাহস দিত। সে মুচকি হেসে বলতো, চমেলি, তোমার কলায় জাদু আছে। তুমি অবশ্যই এমন কিছু বানাবে যা পুরো রাজ্যকে অবাক করে দেবে। চমেলিও হালকা মুচকি হাসত, কিন্তু তার চোখে লোকানো ক্লান্তি এবং চিন্তা আদিত্য স্পষ্ট অনুভব করতে পারত। সে জানত এটা শুধু এক ঘোড়ার কথা নয়, বরং এটা তার আত্মসম্মান, তার প্রেম এবং তার ভবিষ্যতের লড়াই ছিল। এটা তার এবং আদিত্যের প্রেমের আসল পরীক্ষা ছিল। মাহেশ্বর যে রানীর বিশ্বস্ত উপদেষ্টা ছিল, চুপি চুপি চমেলির প্রতি পদক্ষেপে নজর রাখছিল। তাকে জানা ছিল যে যদি চমেলি ঘোড়া বানাতে সফল হয় তাহলে রানীকে আদিত্য এবং চমেলির বিয়ে মানতে হবে। এটা তার কাছে সহ্যের বাইরে ছিল। মাহেশ্বর এক বিপজ্জনক পরিকল্পনা বানাল। সে গ্রামের এক কুখ্যাত জাদুকর ভৈরবনাথকে ডাকল,
যে তার কালো জাদু এবং রহস্যময় শক্তির জন্য কুখ্যাত ছিল। মহেশ্বর ভৈরবনাথকে বলল, চমেলি যে ঘড়াই বানাক, তুমি রাতে তা ভেঙে দাও, এবং যদি সে তবু হার না মানে তাহলে এমন করো সে নিজেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ভৈরবনাথ তির্যক মুচকি হেসে বলল, এটা আমার কাছে বাচ্চাদের খেলা, শুধু আমার মূল্য পূর্ণ করো। মহেশ্বর তাকে সোনার মোহরে ভরা এক থলে দিল। সেই রাতেই যখন চমেলি নিজের তৈরি এক ঘোড়াকে শেষ রূপ দিচ্ছিল, হঠাৎ প্রচণ্ড হাওয়া বইল। চমেলির ছোট ঘর হাওয়ার ঝাপটায় কেঁপে উঠল এবং দরজা খুলে গেল। সে দেখল যে তার ঘটি, যা এতক্ষণ নিরাপদ ছিল, হঠাৎ টেবিল থেকে পড়ে মাটিতে টুকরো টুকরো হয়ে গেল। চমেলি হতবাক হয়ে গেল। তাকে মনে হলো যে হয়তো এটা তার কোনো ভুল, কিন্তু তার হৃদয় সতর্ক করল যে কিছু ভুল হচ্ছে। তবু চমেলি সাহস হারানো না। পরের দিন সে আবার নিজের কাজ হাতে নিল। এবার সে নদীর গভীর তল থেকে একটা নতুন চকচকে এবং মজবুত মাটি তুলল। কিন্তু তাকে জানা ছিল যে এই মাটিও হয়তো রানীর শর্ত পূর্ণ করতে পারবে না। তৃতীয় দিনে যখন সে নিজের নতুন কলস চুলায় পাকাচ্ছিল, আদিত্য সেখানে এলো। চমেলি, তুমি ঠিক আছো? সে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করল। চমেলি উদাস হয়ে বলল, আমি চেষ্টা করছি আদিত্য, কিন্তু প্রতিবার কিছু না কিছু ভুল হয়ে যায়। আমার মনে হয় কেউ আমার পরিশ্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আদিত্য তার কথা গুরুত্ব দিয়ে শুনে বলল, আমি এর তলদেশে যাব, তুমি শুধু নিজের কাজে মন দাও, আমি তোমাকে কিছু হতে দেব না। তারপর আদিত্য নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু প্রতাপ সিংহকে ডাকল। প্রতাপ সিংহ গ্রামের এক চতুর এবং ফুর্তিবাজ ছেলে ছিল, যে মহলে আদিত্যের সঙ্গী ছিল। আদিত্য তাকে চমেলির বাড়ি এবং তার চারপাশে নজর রাখতে বলল। সেই রাতে যখন ভৈরবনাথ আবার চমেলির বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, প্রতাপ সিংহ তাকে ধরে ফেলল। ভৈরবনাথ পালানোর চেষ্টা করল, কিন্তু প্রতাপ সিংহ তাকে মজবুত করে ধরে আদিত্যের সামনে হাজির করল। আদিত্য ভৈরবনাথের কাছ থেকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করল। ভয়ের কারণে সে সব সত্য উগরে দিল যে কিভাবে মহেশ্বর তাকে চমেলির বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য টাকা দিয়েছিল। আদিত্যের ক্রোধ সপ্তম আকাশে ছিল। সে তৎক্ষণাৎ মহলে পৌঁছে রানীকে সব কথা বলল। মা, আপনি আমার প্রেম নষ্ট করার জন্য এত নীচ কাজ করেছেন? আদিত্য ক্রোধে বলল। রানী চুপ রইলেন। তার কাছে কোনো সঠিক উত্তর ছিল না, কিন্তু তার অহংকার তাকে চমেলিকে গ্রহণ করতে বাধা দিচ্ছিল। তিনি বললেন, ঠিক আছে আদিত্য, আমি মহেশ্বরকে শাস্তি দেব, কিন্তু চমেলিকে সেই ঘোড়া বানাতে হবে। যদি সে তা না করতে পারে তাহলে তোমাকে আমার কথা মানতে হবে। আদিত্য চমেলিকে এই কথা শোনালো। চমেলি এখন আরও মজবুত ছিল। সে দৃঢ় সংকল্প নিয়ে বলল, আমি হার মানব না, যাই হোক আমি সেই ঘোড়া বানাবো। ষষ্ঠ দিনে চমেলির এক স্বপ্ন এলো। স্বপ্নে এক বুড়ি মহিলা তাকে বলল, চমেলি, তোমার কলায় সত্য এবং প্রেম আছে। নদীর ধারে এক চকচকে পাথর আছে, তাকে তোমার মাটিতে মিশিয়ে নাও এবং তোমার ঘোড়া অমর হয়ে যাবে। সকাল হতেই চমেলি নদীর ধারে পৌঁছল। জলের তীরে ছড়ানো পাথরের মধ্যে একটা সত্যিই রাটের তারার মতো চকচক করছিল। সে সেই পাথর তুলে নিল। তাকে সূক্ষ্মভাবে পিষে নিজের মাটিতে মিশিয়ে নতুন কলস বানাতে লাগল। এবার চমেলি নিজের প্রেম, নিজের পরিশ্রম এবং নিজের আশাকে সেই ঘোড়ায় ভরে দিল। সপ্তম দিনে যখন ঘোড়া প্রস্তুত হল, সে এত সুন্দর এবং অদ্ভুত ছিল যে দেখলে লোকে অবাক হয়ে যায়। তার রং বদলাতে থাকত এবং তাতে ভরা জল কখনো শুকাত না। চমেলি সেই ঘোড়া রানীর সামনে পেশ করল। রানী অবাক হয়ে গেলেন। তিনি ঘোড়া তুললেন, তাকে ভালো করে দেখলেন এবং তারপর মাটিতে আঁচড়ে ফেললেন। কিন্তু সে ভাঙল না। তিনি তাতে জল ঢাললেন এবং অনেক ঘণ্টা রাখলেন, কিন্তু জল কখনো শুকাল না। রানীর কাছে এখন কোনো অজুহাত ছিল না, কিন্তু মহেশ্বর, যে এখনও নিজের চতুরতায় বেঁচে ছিল, সে নিজের শেষ চাল চালল। সে গ্রামে গুজব ছড়াল যে চমেলি জাদু করে ঘোড়া বানিয়েছে এবং এই জাদু পুরো রাজ্যকে ধ্বংস করে দেবে। গ্রামের লোকেরা আবার চমেলির বিরুদ্ধে হয়ে গেল। এবার ভিড় এত উগ্র ছিল যে আদিত্য এবং চমেলিকে নিরাপত্তার জন্য গ্রাম ছেড়ে পালাতে হল। তারা জঙ্গলের দিকে ছুটল এবং এক পুরনো গুহায় লুকাল। এটা সেই গুহা ছিল যেখানে চমেলি এবং আদিত্য লুকিয়েছিল। গুহা আর্দ্র এবং অন্ধকার ছিল। বাইরে রাতের নিস্তব্ধতা ছড়ানো ছিল। শুধু বন্যপ্রাণীদের হালকা আওয়াজ এবং পাতার শস্য শব্দ শোনা যাচ্ছিল। চমেলির হৃদয়ে দ্রুত ধুকপুক করছিল, কিন্তু আদিত্যের পাশে থাকায় তাকে সাহস মিলছিল। বৃষ্টি গুহার বাইরে লাগানো আগুন নিভিয়ে দিল এবং মহেশ্বরের সৈনিকরা ইতস্তত ছুটতে লাগল। কিন্তু মহেশ্বর হার মানল না। সে আদিত্যকে দেখে ফেলল এবং নিজের তলোয়ার নিয়ে তার দিকে ছুটল। তখনই জঙ্গল থেকে এক রহস্যময় ব্যক্তি বেরিয়ে এলো। সে এক বুড়ো সাধু ছিল, যার মুখে তেজ ছিল এবং হাতে এক লম্বা লাঠি ছিল। সে মহেশ্বরকে থামিয়ে বলল, রুকো, তোমার ষড়যন্ত্র এখন আর চলবে না। মহেশ্বর হাসল এবং বলল, আরে বুড়ো, তুমি আমার পথে কেন আসছ?
এই রাজকুমার এবং তার জাদুকর্ণী আমার জন্য বিপদ। সাধু নিজের গভীর কণ্ঠে বলল, জাদু সে নয় যা চমেলি করে, আসল জাদু তাদের প্রেমে, যা তোমার প্রতি ষড়যন্ত্রকে ব্যর্থ করছে। সাধু নিজের লাঠি মাটিতে আঘাত করল এবং হঠাৎ এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। মহেশ্বর এবং তার সৈনিকরা ভয়ে পিছিয়ে গেল। সাধু আদিত্য এবং চমেলিকে নিজের সঙ্গে চলার ইশারা করল। তারা দুজনেই ক্লান্ত এবং ভীত ছিল, কিন্তু সাধুর পিছনে চলতে লাগল। সাধু তাদের জঙ্গলের গভীর অংশে এক ছোট ঝুপড়িতে নিয়ে গেল। সেখানে আগুন জ্বলছিল এবং চারদিকে শান্তি ছিল। সাধু তাদের বসতে বলল এবং বলল, আমি তোমাদের গল্প দেখেছি। তোমাদের প্রেম সত্য, কিন্তু তোমাদের পরীক্ষা এখনও শেষ হয়নি। মহেশ্বর তোমাদের পিছু ছাড়বে না এবং রানীর অহংকারও তোমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে। চমেলি জিজ্ঞাসা করল, আমরা কি করব বাবা? আমি তো শুধু এক কুমোরিন, আমার কাছে না শক্তি আছে না ধন। সাধু মুচকি হেসে বলল, তোমার কাছে সেই আছে যা কোনো রাজা বা রানীর কাছে নেই, সত্য এবং প্রেম। কিন্তু এখন তোমাকে এক বড় পদক্ষেপ নিতে হবে। আমি তোমাকে এক রহস্য বলবো। এই জঙ্গলে এক পুরনো মন্দির আছে, যেখানে এক জাদুকরী মাটির উৎস আছে। সেই মাটি থেকে তৈরি যে কোনো ঘোড়া অমর হয়। যদি তুমি সেই মাটি থেকে আরেকটা ঘোড়া বানাতে পারো, তাহলে তুমি রানী এবং পুরো রাজ্যকে দেখাতে পারো যে তুমি বিশেষ। সাধু বলল। আদিত্য উৎসাহে বলল, তাহলে আমাদের সেই মাটি খুঁজতে হবে। সাধু সতর্ক করে দিল, কিন্তু সেই মন্দির সহজে মিলবে না। সেখানে পৌঁছতে তোমাদের অনেক বিপদের মধ্যে দিয়ে যেতে হবে এবং মহেশ্বরকেও এই মাটির খবর পেয়ে যেতে পারে। চমেলি এবং আদিত্য একে অপরের দিকে তাকালো। তাদের হৃদয় ভয় ছিল, কিন্তু প্রেমের শক্তি সেই ভয়ের চেয়ে অনেক বড় ছিল। চমেলি বলল, আমি প্রস্তুত বাবা, যাই হোক আমি সেই ঘোড়া বানাবো। সাধু তাদের মন্দিরের পথ বলল এবং এক ছোট তাবিজ দিল, যা তাদের বিপদ থেকে রক্ষা করবে। পরের সকালে চমেলি এবং আদিত্য সেই প্রাচীন মন্দিরের খোঁজে বেরিয়ে পড়ল। জঙ্গল ঘন ছিল এবং পথে বিষাক্ত সাপ, গভীর খাদ এবং বন্য প্রাণী ছিল। কিন্তু সবচেয়ে বড় বিপদ মহেশ্বর ছিল, যে তাদের জীবিত বা মৃত ধরার ইচ্ছায় নিজের সৈনিকদের সঙ্গে তাদের খোঁজেছিল। জঙ্গলের পথ খুব কঠিন ছিল। ঘন গাছের কারণে সূর্যের আলো কষ্টে পৌঁছত। চমেলি এবং আদিত্য সাধুর বলা পথে চলছিল, কিন্তু প্রতি পদক্ষেপে বিপদ ঝুলছিল। চমেলির হাতে সাধুর দেওয়া তাবিজ ছিল, যা হালকা চকচক করছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পথ দেখাচ্ছিল। আদিত্যের তলোয়ার তার কোমরে বাঁকা ছিল এবং তার চোখ প্রতি হলচলের ওপর নজর রাখছিল। চমেলি যেই জঙ্গলের দুনিয়া থেকে অজ্ঞাত ছিল, আদিত্যের সঙ্গে পা মিলিয়ে চলছিল। প্রথম দিনের দুপুরে যখন তারা এক সরু পথ দিয়ে যাচ্ছিল, হঠাৎ এক তীব্র গর্জন তাদের চমকে দিল। সামনে এক বিশাল বাঘ দাঁড়িয়েছিল, যার চোখ আগুনের মতো চকচক করছিল। চমেলি ভয় পিছিয়ে গেল, কিন্তু আদিত্য তাকে নিজের পিছনে টেনে নিল। শান্ত থাকো চমেলি, সে ধীরে বলল, বাঘের চোখে তাকাবে না। চমেলি তাবিজ কষে ধরল এবং হঠাৎ তা থেকে এক হালকা আলো বেরোল। বাঘ সেই আলো দেখল এবং কিছুক্ষণের জন্য থেমে গেল, যেন তাকে বুঝতে পারছিল না কি করবে। আদিত্য সুযোগ দেখে চমেলিকে ইশারা করল এবং দুজনে ধীরে ধীরে পিছিয়ে গেল। বাঘ তাদের পিছু করল না এবং জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। চমেলি স্বস্তির শ্বাস নিল এবং বলল, এই তাবিজে সত্যিই কোনো জাদু আছে? আদিত্য মুচকি হেসে বলল, এটা হয়তো তোমার প্রেমের জাদু। ওদিকে মহেশ্বর এবং তার সৈনিকরা জঙ্গলে তাদের খোঁজ করছিল। মহেশ্বরকে এক শিকারীর সাহায্য মিলল, যে জঙ্গলের প্রতি পথ জানত। শিকারী চমেলি এবং আদিত্যের পায়ের চিহ্ন দেখে বলল যে তারা প্রাচীন মন্দিরের দিকে যাচ্ছে। মহেশ্বরকে মন্দির এবং সেখানকার জাদুকরী মাটির পুরনো গল্প মনে পড়ল। তার লোভ জেগে উঠল। সে ভাবল, যদি আমি সেই মাটি হাতে পাই, তাহলে শুধু চমেলি এবং আদিত্যকেই শেষ করব না, বরং সেই মাটি দিয়ে নিজের শক্তি বাড়িয়ে পুরো রাজ্যে রাজত্ব করব। মহেশ্বর নিজের সৈনিকদের দ্রুত মন্দিরের দিকে এগোনোর আদেশ দিল। সে এও নিশ্চিত করল যে গ্রামে এই গুজব ছড়িয়ে পড়ে যে চমেলি এবং আদিত্য জঙ্গলে জাদুকরদের সঙ্গে মিলে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গ্রামের লোকদের রাগ আরও বাড়ল এবং কিছু লোক মহেশ্বরের সঙ্গে জঙ্গলে যোগ দিল। পরের দিন চমেলি এবং আদিত্য এক গভীর খাদের কাছে পৌঁছল। খাদের ওপারে এক পুরনো দুর্বল কাঠের সেতু ছিল, যা হাওয়ায় দুলছিল। চমেলি ভয়ে বলল, এই সেতু তো ভেঙে পড়বে। আমরা এটা কি করে পার করব? আদিত্য তার হাত ধরল এবং বলল,
আমরা একসঙ্গে আছি। চমেলি, একে অপরের সহায় নেব। দুজনে সাবধানে সেতুতে পা রাখল। প্রতি পদক্ষেপের সঙ্গে সেতু চড়চড় করছিল এবং নিচে গভীর খাদে বইছে নদীর আওয়াজ ভয়ঙ্কর লাগছিল। চমেলি তাবিজ আবার কষে ধরল এবং তার হালকা আলো তাদের সাহস দিল। অবশেষে তারা খাদ পার করতে সফল হল। খাদ পার করার পর তাদের এক প্রাচীন পাথরের পথ দেখা গেল, যার ওপর পুরনো খোদাই করা চিহ্ন ছিল, যাতে এক চকচকে ঘোড়াও ছিল। চমেলি উৎসাহে বলল, এটাই মন্দিরের পথ যার কথা সাধু বলেছিলেন। কিন্তু যেই তারা এগোলো, আরেক বিপদ সামনে এলো। পথে এক বিশাল সাপ ছিল, যার ভরা উঁচু করা ছিল এবং চোখ লাল ছিল। আদিত্য নিজের তলোয়ার বার করল, কিন্তু চমেলি তাকে থামিয়ে দিল। রুকো আদিত্য, এই সাপ কোনো সাধারণ সাপ নয়। দেখো, তার ফড়ায় সেই চিহ্ন যা মন্দিরের পথে আছে। চমেলি সাহস জড়ো করে তাবিজ সাপের সামনে তুলল। তাবিজের আলো সাপকে শান্ত করল এবং সে ধীরে ধীরে পথ থেকে সরে গেল। চমেলি এবং আদিত্য স্বস্তির শ্বাস নিল এবং এগোল। রাত হওয়া পর্যন্ত তারা প্রাচীন মন্দিরের সামনে পৌঁছল। মন্দির পুরনো এবং রহস্যময় ছিল, যার দেয়ালে সুন্দর খোদাই করা ছিল। মন্দিরের ভিতরে একটা ছোট পুকুর ছিল, যার মাঝে চকচকে মাটির স্তূপ রাখা ছিল। চমেলি সেই মাটি দেখল এবং বলল, এটাই আদিত্য। এই মাটি থেকে আমি সেই ঘটি বানাতে পারি যা রানীকে মানিয়ে নেবে। কিন্তু যেই চমেলি মাটি স্পর্শ করার চেষ্টা করল, মন্দিরের দেয়াল কাঁপতে লাগল এবং একটা গভীর আওয়াজ গুঞ্জরিত হল। শুধু সত্য হৃদয়ের লোকই এই মাটি নিতে পারে। নিজের সত্য প্রমাণ করো। চমেলি এবং আদিত্য অবাক হয়ে গেল। তখনই মন্দিরের মেঝেতে একটা চকচকে রেখা দেখা গেল, যা একটা গোপন দরজার দিকে ইঙ্গিত করছিল। দরজার পিছনে একটা গভীর সুড়ঙ্গ ছিল, যাতে অন্ধকার এবং অজানা বিপদ ছিল। চমেলি আদিত্যের দিকে তাকালো এবং বলল, আমার মনে হয় এটা আমাদের শেষ পরীক্ষা। আদিত্য চমেলির হাত মজবুত করে ধরল এবং বলল, আমরা এটাও পার করব। কিন্তু তখনই বাইরে থেকে মহেশ্বরের আওয়াজ গুঞ্জরিত হল, তোমরা কোথাও যেতে পারবে না আদিত্য। এই মন্দির এবং এর মাটি এখন আমার। মহেশ্বর নিজের সৈন্যদের সঙ্গে মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। তার মুখে লোভ এবং নিষ্ঠুরতা স্পষ্ট ঝলকাচ্ছিল। চমেলি এবং আদিত্যের কাছে দুটো পথ ছিল, হয় তারা সুড়ঙ্গে গিয়ে মাটি হাতে পাওয়ার চেষ্টা করবে, বা মহেশ্বর এবং তার সৈন্যদের মোকাবিলা করবে। কিন্তু সময় কম ছিল এবং মহেশ্বর দ্রুত তাদের কাছে আসছিল। অবশেষে অদ্ভুত সাহস এবং নিজের কলার শক্তি দিয়ে চমেলি মাটি থেকে সেই অমর ঘোড়া বানিয়ে ফেলল। তারা তাকে নিরাপদে মহলে পৌঁছে দিল। মহলে চমেলি এবং আদিত্যের নতুন জীবন সুখ এবং প্রেমে ভরা ছিল। চমেলির কলাকেন্দ্র গ্রাম এবং শহরের লোকদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠল এবং আদিত্যের নতুন নিয়মগুলো রাজ্যে সমানতা এবং সম্মানের ভাবনাকে বাড়াল। কিন্তু সেই রহস্যময় বার্তাবাহকের চিঠি তাদের মনে এক নতুন কৌতূহল জাগাল। চিঠিতে লেখা ছিল যে প্রাচীন মন্দিরে আরেক রহস্য লুকানো আছে, যা তাদের রাজ্যকে চিরকালের জন্য বদলে দিতে পারে। চমেলি এবং আদিত্য এই রহস্য সমাধান করার সিদ্ধান্ত নিল। এবার তারা একা গেল না। তারা নিজেদের বিশ্বস্ত সঙ্গী প্রতাপ এবং গ্রামের কিছু যুবককে সঙ্গে নিল। চমেলি, আদিত্য এবং তাদের ছোট দল জঙ্গলে সেই প্রাচীন মন্দিরের দিকে এগোল। এবার পথ আগের চেয়ে কম ভয়ঙ্কর ছিল, কারণ গ্রামের লোকদের সঙ্গ এবং চমেলির জাদুকরি তাবিজের শক্তি তাদের সঙ্গে ছিল। মন্দিরে পৌঁছে তারা দেখল যে পরিবেশ আগের চেয়ে আলাদা ছিল। সেই পুকুর যেখান থেকে চমেলি জাদুকরি মাটি নিয়েছিল এখন শুকিয়ে গেছে, কিন্তু তার নিচে এক চকচকে পাথর ছিল, যার ওপর প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। চমেলি তাবিজের আলোয় সেই ভাষা পড়ল। সত্যিকারের হৃদয় নিয়ে এখানে আসা ব্যক্তি মাটির শেষ রহস্য পাবে, ঐক্যের উপহার। তখনই মন্দিরের দেয়াল আবার কাঁপল এবং এক গোপন কক্ষ খুলে গেল। কক্ষের ভিতর এক পুরনো মূর্তি ছিল, যা এক কুমোর এবং এক রাজাকে একসঙ্গে মাটির ঘোড়া বানাতে দেখাচ্ছিল। মূর্তির কাছে এক ছোট পুকুর ছিল, যাতে চকচকে মাটি ছিল, কিন্তু এবার সেই মাটি প্রতি রঙে বদলাচ্ছিল। চমেলি সেই মাটি স্পর্শ করল এবং তাকে এক স্বপ্ন দেখা গেল। চমেলি সেই মাটি থেকে এক নতুন ঘোড়া বানালো, যা দেখলে প্রতিবার আলাদা আলাদা রং এবং আকারে চকচক করত।
এই ঘোড়ার বিশেষত্ব ছিল যে এটা প্রতি সেই ব্যক্তির স্বপ্ন দেখাতো যে তাকে দেখত। চমেলি এবং আদিত্য এই ঘোড়াকে নিজেদের রাজ্যের কেন্দ্রে রাখল এবং তাকে ঐক্যের ঘোড়া নাম দিল। এই ঘোড়া শুধু গ্রামের লোকদের একত্রিত করল না, বরং প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গেও শান্তি এবং সহযোগিতা শুরু করল। রানী যে এখন চমেলিকে নিজে মেয়ের মতো মানতেন, সেই ঘোড়া দেখে বললেন, চমেলি, তুমি শুধু আমার ছেলের হৃদয় জয় করনি, বরং পুরো রাজ্যকে এক নতুন পথ দেখিয়েছ। সময়ের সঙ্গে চমেলি এবং আদিত্যের প্রেম আরও মজবুত হতে লাগল। তাদের রাজ্য সমৃদ্ধি এবং সুখের প্রতীক হয়ে উঠল। চমেলির কলাকেন্দ্র নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে উঠল এবং আদিত্যের ন্যায়পূর্ণ শাসন প্রতি ব্যক্তিকে সম্মান এবং সুযোগ দিল। মহেশ্বর যে দেশ নির্বাসন পেয়েছিল কখনো ফিরে এলো না এবং তার ষড়যন্ত্রগুলো ইতিহাসের পাতায় চাপা পড়ে গেল। একদিন যখন চমেলি এবং আদিত্য নিজেদের মহলের ছাদে সূর্যাস্ত দেখছিল, চমেলি বলল, আদিত্য, তোমার কি মনে হয় আমাদের প্রেম সত্যি এত শক্তিশালী ছিল? আদিত্য তার হাত ধরল এবং বলল, চমেলি, আমাদের প্রেম মাটির মতো ছিল, সাদা, কিন্তু তাতে অসীম সম্ভাবনা ছিল। তুমি সেই মাটিকে এক অমর গল্পে গড়েছ এবং আমি তাকে বাস্তবে পরিণত করেছি। সেই দিনের পর চমেলি এবং আদিত্য নিজেদের রাজ্যকে প্রেম, ঐক্য এবং কলার রঙে সাজালো। তাদের জাদুকরী খড়া এবং ঐক্যের ঘোড়া আগত প্রজন্মের জন্য প্রেরণা হয়ে উঠল। তাদের গল্প গ্রামে গ্রামে এবং শহরে শহরে ছড়িয়ে পড়ল এবং লোকেরা তাদের কুমোরিন এবং রাজকুমারের অমর প্রেম গল্প হিসেবে স্মরণ করতে লাগল। এভাবে মাটি এবং প্রেমের এই গল্প, যা এক ছোট গ্রাম থেকে শুরু হয়েছিল, এক মহান সাম্রাজ্যের ভিত্তি হয়ে উঠল।